বাংলাদেশে 68% মানুষ খাবার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। তাদের মধ্যে কেউ সম্পদ বিক্রি করছে, কেউ তাদের সঞ্চয় ভাঙছে। আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম জনজীবনে বিপর্যয় চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছেন, আমার লজ্জা লাগে। হল থেকে সিনেমা দেখে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে কন্যা জাইমা রহমান। দেশে দেখুন তেলের সংকট, মানুষের জনজীবনে নেমে আসছে ভয়ঙ্কর বিপর্যয়। ঠিক সেই সময় জনগণের কথা চিন্তা না করে তারেক রহমান, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি তার মেয়েকে নিয়ে চলে গিয়েছেন সিনেপ্লেক্সে সিনেমা দেখতে। দর্শক, এটা নিয়ে জনগণের মনে কৌতূহল সৃষ্টি হওয়ার তো কথাই, তবে নেতাকর্মীদের মনেও অনেক রকমের প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারেক রহমান কি আসলেই দেশ চালানোর যোগ্য, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য? দর্শক, এদিকে ব্যারিস্টার রুমিন ফারহান সংসদে কঠিন বক্তব্য রেখেছেন। তারেক রহমানের এমন কাণ্ডে ব্যারিস্টার রুমিন ফারহান যে বক্তব্যটি দিলেন, সেটি শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ। যেরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি জনজীবনে বিপর্যয় চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছেন, আমার লজ্জা লাগে। যেই সময় আমরা দেখছি হামের মতো একটি রোগে শিশুরা মৃত্যুবরণ করছে, আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইন লেগে যাচ্ছে। পেট্রোল পাম্পের সামনে তেলের অভাবে হাহাকার হচ্ছে, দেশে একটা অস্থিরতা চলছে, জনজীবনে বিপর্যয় চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। হল থেকে সিনেমা দেখে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে কন্যা জাইমা রহমান। বাইরে অপেক্ষায় থাকা উৎসুক দর্শকদের দিকে হাত নেড়ে সাড়া দিচ্ছেন সরকার প্রধান। সাধারণ দর্শকদের মতো রাষ্ট্রের প্রধান নির্বাহীর সিনেমা দেখে বের হওয়ার এই দৃশ্য বিরল এক মুহূর্ত। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে রাজধানীর ধানমন্ডি সীমান্ত সম্ভারে হাজির হন প্রধানমন্ত্রী। উদ্দেশ্য সিনেমা দেখা। হল কর্তৃপক্ষ আগে থেকে কিছুই জানতো না, ছিল না কোনো বিশেষ প্রোটোকল। সাধারণ নাগরিকের মতো টিকিট কেটে হলে প্রবেশ করেন তারেক রহমান। উপভোগ করেন সায়েন্স ফিকশন চলচ্চিত্র প্রজেক্ট হেইল মেরি। উনি আসলে হঠাৎ করে আমি জানতে পারি উনি আসবে, আমরা জানতাম না। যখন আসছে তখনই জানতে পারলাম উনি আমাদের প্রজেক্ট যে হেইল মেরি ওই মুভিটা দেখছে, এবং সাধারণ জনগণের সবার সাথে একসাথে বসে একই কাতারে বসে দেখছে মুভি। খবর ছড়িয়ে পড়তেই হলের বাইরে ভিড় করেন অসংখ্য দর্শক। ভেতরে থাকা দর্শকরাও হন বিস্মিত। অনেকেই বলছেন প্রধানমন্ত্রীকে এতটা স্বাভাবিকভাবে জনসাধারণের মাঝে দেখতে পাওয়া অন্যরকম এক অভিজ্ঞতা। অনেক বছর পরে মনে হলো একজন স্বাভাবিক প্রধানমন্ত্রী আমরা পাইছি, যার মধ্যে কোনো ওইরকম অহংকার নাই বা সে কোনো ওইরকম ভিআইপি প্রোটোকল নিয়ে আসে না। একদম সাধারণ মানুষের সাথে মিলেমিশে আজকে সিনেমা দেখছে। সে আমাদের সামনে থেকে কাছে খুবই ভালো লাগছে, সত্যি তাকে এত কাছ থেকে দেখে খুব আনন্দিত। বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে দেখলাম যে বিনোদনের জন্য এখানে আসছে, আর কাউকে দেখে নাই। আরো মানুষরা যদি একটু সাইড থাকতো তাহলে উনি হয়তো বা থামতো, আমাদের সাথে কথাও বলতে পারতো। কিন্তু যাই হয়েছে ভালোই হয়েছে। আমাদের দেশের পক্ষেও যে এটা সম্ভব, আমাদের দেশেও যে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতো চলতে পারে, এইটি জনাব তারেক রহমান দেখিয়েছেন। ছুটির দিনে অবসর কাটাতে কন্যাকে নিয়ে প্রেক্ষাগৃহে আসেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7:10 শুরু হওয়া সিনেমাটি শেষ হয় রাত 10:10। সিনেমা শেষে দর্শকদের অভিবাদন জানিয়ে হল ত্যাগ করেন তারেক রহমান। বাংলাদেশে 68% মানুষ খাবার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। তাদের মধ্যে কেউ সম্পদ বিক্রি করছে, কেউ তাদের সঞ্চয় ভাঙছে। এই রিপোর্টটি দিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রজেক্ট। আমি একটু প্রশ্নটা শেষ করি। ওয়ার্ল্ড ফুড প্রজেক্ট সিপিডি বলছে যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে খাবার দাম সবচাইতে বেশি, এবং খাদ্যপণ্য আলাদা আলাদা করে তারা দেখিয়েছে। মাননীয় স্পিকার, যে 42টি দেশে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে, বাংলাদেশ তার একটি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বারবার বলছেন যে দুর্ভিক্ষ হতে পারে, আমরা যেন সাবধান হই। আজকে প্রথম আলোর একেবারে লিড নিউজ, চাল, আটা, ভুট্টার দামের রেকর্ড, এবং এই রেকর্ড বলতে গিয়ে বলছে যে খোলা আটা যেটা জানুয়ারি 2020 সালে ছিল 30 টাকা, সেটা অক্টোবর 22 এসে দাঁড়িয়েছে 55 টাকায়। মোটা চাল যেটা জানুয়ারি 20 ছিল 32 টাকা, সেটা সেপ্টেম্বর 22 এসে দাঁড়িয়েছে 50 টাকা। তারপরে ভুট্টা যেটা 24 টাকার আশপাশে ছিল জানুয়ারি 2020-এ, সেটা অক্টোবর 2022-এ 34.5 টাকায় উঠেছে। মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, উনি যে বলছেন যে সামনে দুর্ভিক্ষ আছে, সেই সঙ্গে আমাদের মূল্যস্ফীতি সরকারিভাবে 9.5, বেসরকারিভাবে বলছে এটা ডাবল ডিজিটে চলে গেছে। এগুলো নিয়ন্ত্রণে আসলে সরকার কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করার কিছু লোক থাকে,
এবং সেই সব লোকের কথাটাই কিন্তু মাননীয় সদস্য বলেছেন। যে পত্রিকাগুলির নাম তিনি দিয়েছেন তার মধ্যে একটা পত্রিকা আছে, ওটা আমি কিন্তু কখনো পড়ি না। এই কারণে এরা সবসময় উল্টো দিকে থাকে। এরা কখনো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকতে চায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি সবসময় তারা পছন্দ করে এই জন্য যে তাদের একটু ভালো হয়তো কোনো রকম কদর বাড়ে সেই জন্য। আর যে প্রতিষ্ঠানটির কথা বলেছেন, এই প্রতিষ্ঠানটি তো কোনোদিনই কোনো হিসেবেই তারা কোন জায়গা থেকে হিসাব পায় জানি না, কিন্তু এই হিসাব তাদের কখনোই মানে সঠিক হিসাব হয় না। আজকে সারা বিশ্বে পণ্য মূল্য যেভাবে বেড়েছে সেটা যদি আপনি দেখেন, আর সে তুলনায় বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে তো দাম বেড়েছে, আমি তো অস্বীকার করছি না। আর দাম বেড়েছে বলেই না আমরা এই যে আমার প্রশ্নের উত্তরে যে কথাগুলো আমি বললাম যে আমরা ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে যারা ক্রয় করার সক্ষমতা রাখে না তাদেরকে কিন্তু আমরা দিচ্ছি, যাতে তারা তাদের জীবনটা সচলভাবে চলতে পারে। কিন্তু হেডলাইন দিয়েছে সব দেশে থেকে বাংলাদেশের পণ্য মূল্য বেশি, কিন্তু ভিতরে যে ডাটাটা দিচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশ না হিসাবেও আসে না। বাংলাদেশ কিন্তু বেশ কয়েকটা দেশ থেকেই ভালো অবস্থায় আছে। এখানে এদের মানে এরা কারসাজিটা ওইভাবেই করে। প্রত্যেকটা ক্ষেত্রে কিছু কিছু পত্রিকা এখন এমনভাবে একটা হেডলাইন করে যা বিভ্রান্তিমূলক, ভিতরে যে আপনি দেখবেন সেটা কখনোই সঠিক না, সঠিক তথ্য তারা দেয় না, মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দেয়। আর যে প্রতিষ্ঠানটির কথা উনি উল্লেখ করেছেন, ওই প্রতিষ্ঠান তো কোনো কিছুই ভালো লাগে না তাদের ভালো লাগে কখন? যখন সেনা শাসন ছিল, যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন তাদের একটু কদর বাড়ত। তো তাদের কদরটা বাড়বে এই আশায় তারা বসে থাকে, এটাই হচ্ছে বাস্তবতা। কাজে আমার কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট যাতে না হয় তার জন্য যা যা করণীয় আমাদের সাধ্যমতো তা করে যাব। আর পাশাপাশি এই ইউক্রেন যুদ্ধের জন্য আমি বারবার বলছি, হ্যাঁ দুর্ভিক্ষ এটা তো আমরা কেন, আজকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও বলছে, কিন্তু আমি তো বহু আগে বলেছিলাম যে আজকে সারা বিশ্বব্যাপী এই যুদ্ধ এবং স্যাংশন দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিস দাম বেড়ে গেছে। কাজে এই স্যাংশন প্রত্যাহার করা এবং যুদ্ধ বন্ধ করা, এ দাবি তো আমি জাতিসংঘে বসেও করে আসছি। আমি সবসময় বলি, এখানে অনেকে আমাকে বলছে কথা বললে কোনো দেশ নারাজ হবে, আমরা কে নারাজ হলো কি হলো জানি না। আজকে এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলেছেন এবং তারেক রহমান সিনেমা হলে এই মুহূর্তে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত ছিল। দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।